নতুন ভোর আসে, সময় একমাত্র এই বান্দা কয়ে গেছিল। আমরা মানুষ বাংলাদেশকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। নির্বাচন কবে হবে, এই নির্বাচন কেমন হবে, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, শেখ হাসিনার ভবিষ্যৎ কি, এইসব নানা প্রশ্ন নানা মহলে ঘুরপাক খাচ্ছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের জন্য একটা রোডম্যাপ সরকারের কাছে চাইছে, কিন্তু সরকার সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলছে না। তবে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে না যে কবের মধ্যে তারা নির্বাচন চায়। কোনো কোনো রাজনৈতিক দল অবশ্য চাইছে না নির্বাচনটা খুব দ্রুত হোক, আবার কোনো কোনো রাজনৈতিক দল চাইছে এই সরকার অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান করেই এটি জাতীয় সরকার রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে করা যায় কিনা। আমরা জানি যে এই সরকার রাষ্ট্র সংস্কারের উপরে জোর দিচ্ছে, তবে বিএনপি দ্রুত সংস্কার যেগুলো প্রয়োজনীয়, অতীব প্রয়োজনীয়, কেননা সংস্কার সবাই মনে করে যে একটা নেভার এন্ডিং প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। সংস্কার কখনো বন্ধ হয়ে গেলে সেই রাষ্ট্র বা সেই ব্যবস্থা কখনো টেকসই হয় না, টেকে না। কাজেই সংস্কারটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং তারা প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন দাবি করছে এবং পরবর্তী পর্যায়ে সংস্কারগুলো নির্বাচিত সরকার এগিয়ে নেবে, সেটাই তাদের বক্তব্য। জামাত শুরুতে নির্বাচনের তাগিদ দিলেও তারা এখন এই বিষয়ে কিছু বলছে না এবং আবার মাঝে মধ্যে তারা দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলছেন। কিন্তু কি ধরনের সংস্কার, কতগুলো সংস্কার, কোন কোন খাতে সংস্কার, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা আমরা পাই না। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বারবারই বলছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে, তবে সংস্কার কতটুকু হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে চলতে চলতে অনেকগুলো কাজ হয়তো সেরে ফেলতে হবে, এটা নিয়ে প্রধান উপদেষ্টা আসলে সংস্কার কাজের ইঙ্গিত দিয়েছেন। সংস্কার কতটুকু করা হবে এর উপরে নির্ভর করবে নির্বাচন কবে হবে। কিন্তু সরকার যদি ডেলিভার করতে না পারে, গভর্নেন্স যদি ঠিক না হয়, নির্বাচন খুব বেশি দূরে নিয়ে যাওয়া যাবে বলে আমার কাছে মনে হয় না। এখন সেই নির্বাচন কেমন হবে, ইনক্লুসিভ হবে, আওয়ামী লীগকে থাকবে, নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি এখানে খুবই ম্যাচিউরড একটা পলিটিক্সের পরিচয় দিয়েছে এবং তারা এই বিষয়ে তেমন কোনো কথা বলছে না। জনগণ সিদ্ধান্ত নেবে সেটা বলছে, তবে কারো রাজনৈতিক অধিকার হরণ করবার পক্ষে বিএনপি নয়। তবে নানা মহল থেকে একটা দাবি আছে যে আওয়ামী লীগকে ব্যান করা হোক, কিন্তু প্রধান উপদেষ্টা সেই বিষয়ে তেমন কোনো সাড়া দিয়েছেন বলে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি এবং হয়তো পরিস্থিতি তারা বুঝতে পারছেন। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন পালিয়ে, 5ই আগস্ট তিনি পালিয়ে গেছেন এবং ভারত তাকে আশ্রয় দেয়। বাংলাদেশের জনগণ অনেক ক্ষেত্রেই ক্ষুব্ধ। তিনি নানান নেতাকর্মীদের সঙ্গে নানাভাবে টেলিফোনে কথাবার্তা বলছেন, সেসব টেলিফোন আলাপ ফাঁস হয়ে যাচ্ছে এবং সেটা তিনি ভারতে বসে করতে পারেন কিনা এবং ভারত সেটা অ্যালাউ করছে, এটা নিয়ে ভারতকে কেন্দ্র করে আরো সংশয় তৈরি হচ্ছে। নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি সভায় তিনি ভার্চুয়ালি যোগও দিয়েছেন এবং তিনি লন্ডনেও এরকম একটি সভায় তিনি কথা বলেছেন। তো এই জিনিসগুলো আসলে এর আগে তিনি ইউরোপেও এরকম ভাবে কথা বলেছেন, তো এগুলো আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে যথেষ্ট যথেষ্ট সংশয়, সন্দেহ, প্রশ্ন জনমনে আছে। এবং আওয়ামী লীগ সভানেত্রীর যেসব ফোন আলাপ নানা জায়গায় ছড়িয়ে পড়েছে, সেগুলো যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করে। তিনি যতটাই লম্ফঝম্প করুন না কেন, তিনি যে ফেরত আসতে পারবেন সেরকমটি মনে করবার কোনো কারণ নেই, কেননা যে ব্রুটালিটি তিনি এবং তার সরকার 2024-এর জুলাই অগাস্টে দেখেছে, তারপরে তার অ্যাকসেপ্টেন্স লেভেল একেবারে তলানিতে, মাইনাসে বলতে হবে। কাজেই বর্তমান সরকার বা ভবিষ্যতে যে সরকারগুলো ক্ষমতায় আসবে, তারা যদি বড় ধরনের ভুল না করে, অন্যায় না করে, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে কোনো কিছু ফেরত আসবার সম্ভাবনা নেই। আওয়ামী লীগকে সংশোধিত হবে, এটা একটা বড় প্রশ্ন হলে হতে পারে, কিন্তু এখন পর্যন্ত লক্ষণ দেখা যাচ্ছে না কেউ জোরের সঙ্গে আওয়ামী লীগ পরিচয় দিয়ে সামনে আসবার চেষ্টা করবেন। তবে দল হিসেবে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, এবং নিশ্চয়ই তারা হয়তো চাইবে, সেখানে বাধা দেওয়ার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। এবং তারা যদি নির্বাচনে অংশ নিতে চায়, নির্বাচনে জনগণ তাদের গ্রহণ করবে কিনা সেই ভার জনগণের উপরেই ছেড়ে দেওয়া উচিত। তবে এটি নিয়ে নানা রকমের মতামত রয়েছে। আমার মনে হয় যে সেই সব মতামতকে
বিবেচনায় নেওয়া দরকার, কিন্তু বাংলাদেশ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, ভোটাধিকারের জন্য লড়াই করেছে, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লড়াই করেছে, সেখানে সবার অধিকার কিন্তু অক্ষুণ্ণ রাখতে হবে। এবং এই সূত্র ধরেই ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইবে কিনা, বলা হয়েছে যে কিছু প্রক্রিয়াগত বিষয় আছে, সেগুলো শেষ করেই বাংলাদেশ তাকে ফেরত চাইবে। আবার এই কথাও নানা মহল থেকে বলা হচ্ছে যে তার বিচার আসলে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল না, তার বিচার আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত। সেটা আবার কিভাবে হবে, সেক্ষেত্রে কি পরিমাণ সময় লাগবে, সেই তার জন্য যথেষ্ট প্রস্তুতি আছে কিনা, সেগুলো নিয়েও নানা রকমের বিতর্ক আমরা লক্ষ্য করছি। একটা বিষয় মোটামুটি ভাবে স্পষ্ট যে শেখ হাসিনা ভারতে থেকে বা তার দল ভারত যেভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণায় নেমেছে, ভারতের কিছু কিছু মিডিয়া, বিশেষ করে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো এবং সেখানকার কিছু কিছু গোষ্ঠী, এমনকি সরকারও প্রচ্ছন্নভাবে, সেখানে অনেকেই মনে করেন যে সেখানে শেখ হাসিনার বা আওয়ামী লীগের একটা প্রভাব আছে। অনেকেই মনে করেন যে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলোতে হয়তো আওয়ামী লীগের ব্যবসায়ী সম্প্রদায় বা রাজনীতিকদের, যেহেতু তাদের হাতে প্রচুর অর্থকড়ি আছে, তাদের সেখানে ইনভেস্টমেন্ট থাকতে পারে। আদারওয়াইজ এইভাবে এত মিথ্যা প্রচারণা, এত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ, প্রোপাগান্ডা, এগুলো তাদের স্বতঃপ্রণোদিত হয়ে করবার কোনো কারণ আছে বলে অনেকেই মনে করেন না। এবং তারা যে দাবিগুলো করছেন যে তাদেরকে খুন করবার চক্রান্ত হচ্ছে, সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে নির্যাতন চলছে, এগুলো একেবারেই এক কথা বলে অবান্তর কথাবার্তা। এই চিন্তা কেউ করছে বা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, এবং যেগুলো ঘটেছে তার সিংহভাগই হচ্ছে রাজনৈতিক কারণ। এখানে ধর্মীয় বিবেচনা থেকে কোনো কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না। সো শেখ হাসিনা যেটা এখন দেশের বাইরে বসে করছেন বা তার সঙ্গী সাথীরা যেটা করছেন, সেটা দেশের স্বার্থে করছেন এমনটা মনে করবার কোনো কারণ নেই। এমন কি তাদের সঙ্গে মিলেমিশে ভারত যেটা করছে, সেটাও আসলে ভারত বাংলাদেশের সম্পর্ককে একটা বড় টানাপোড়েনের মধ্যে ফেলে দিচ্ছে। শেখ হাসিনা যেটা এখন করছেন সেটা বেসিক্যালি এক ধরনের খেলার অংশ, এবং আমি মনে করি যে আওয়ামী লীগের বিপরীতে বিএনপি দাঁড়িয়ে, যাদের অতীত ভূমিকা নিয়ে, যাদের নানা সময় নানা কর্মকাণ্ড নিয়ে অনেক রকমের বিতর্ক তুলবার, প্রশ্ন করবার সুযোগ থাকলেও, তারা অনেকখানি ম্যাচুরিটির, অ্যাটলিস্ট সিনিয়র লিডারশিপ, এমনকি অ্যাক্টিং চেয়ারপারসনও তাদের সেই ম্যাচুরিটির পরিচয় তারা দিয়ে চলেছেন। এবং শেখ হাসিনা যেখানেই যা বলছেন সেটা বেসিক্যালি বাংলাদেশ সম্পর্কে বিদ্বেষমূলক কথাবার্তা। এই অর্থে যে বাংলাদেশের জনগণ আসলে তার সঙ্গে নেই এবং তাকে অ্যাকসেপ্ট করবার জায়গায় বাংলাদেশের জনগণ নেই, বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, সেটা তাদেরকে মাথায় রাখা উচিত। সো বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে যেসব অ্যাক্টিভিটিস তিনি বা তারা করছেন, সেগুলো আসলে রাজনীতি বলা যাবে না। এবং এই বিষয়টি আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র এবং বাংলাদেশের বিরুদ্ধে কোনো বিদেশি শক্তিকে লেলিয়ে দেওয়ার একটা প্রয়াস, এবং নিরাপদ আশ্রয় থেকে বিদেশে বসে বাংলাদেশের বিষয়ে এইসব প্রচারণা চালানো, এটা কি অন্য কারো তৈরি করে দেয়া কোনো সিনেমার স্ক্রিপ্ট কিনা, সেটা নিয়ে অনেকের মধ্যেই নানা রকমের প্রশ্ন আছে। আমি যেটা মনে করি যে ভারতের পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। শেখ হাসিনার ভবিষ্যৎকে তিনি যদি সাহস থাকে তিনি পরিস্থিতি ফেস করুন, যে কথা তিনি তার প্রতিপক্ষ সম্পর্কে ক্ষমতায় থেকে বহুবার বলেছেন, এমনকি তারেক রহমান সম্পর্কে বলেছেন, সাহস থাকে দেশে আসুক। তো আমি মনে করি তারও এই